ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতে বাজিমাত করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এই সংঘাতের পর আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ঘাটতি অনুভব করছে তেহরান। যুদ্ধ শেষে সেই শূন্যতা পূরণে এবার পাশে দাঁড়িয়েছে বন্ধু চীন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি পেয়েছে ইরান, যা ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছে। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, যুদ্ধবিধ্বস্ত ইরানকে চীন সামরিক সহায়তা হিসেবে এই প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্ররাও এই সহযোগিতার ব্যাপারে অবগত এবং বিষয়টি ওয়াশিংটনকেও জানানো হয়েছে। চালানে ঠিক কতগুলো মিসাইল ব্যাটারি রয়েছে তা নিশ্চিত না হলেও কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই বেইজিং অস্ত্র সরবরাহ শুরু করে। বিনিময়ে ইরানের কাছ থেকে চীন নিচ্ছে তেল। এটি অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফাঁক গলে দুই দেশের কৌশলগত লেনদেনের দৃষ্টান্ত। চীন ইতিমধ্যে ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক। যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্য বলছে, ইরানের ৯০% তেল যায় চীনে। নিষেধাজ্ঞা এড়াতে তেল রপ্তানিতে মালয়েশিয়াকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করছে তেহরান, ফলে উৎস চিহ্নিত করা কঠিন। যুদ্ধ চলাকালীন সময়ে অনেক পশ্চিমা বিশ্লেষক ধারণা করেছিলেন চীন ও রাশিয়া ইরান থেকে দূরত্ব বজায় রাখছে, কিন্তু যুদ্ধ শেষে চীন যেভাবে প্রতিরক্ষা সহযোগিতা শুরু করেছে তা ইঙ্গিত দেয় তেহরান বেইজিং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এটি প্রায় ৪ দশক পর চীন থেকে ইরানে সরাসরি অস্ত্র সরবরাহের ঘটনা। সর্বশেষ এমন চালান গিয়েছিল ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময়, যখন তেহরানকে সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়েছিল বেইজিং। ইসরায়েলি হামলায় ইরানের বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যার ফলে শত্রুপক্ষ সহজেই আকাশপথে প্রবেশ করে গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানে। এই ফাঁকগুলোই ইসরায়েল সফলভাবে ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করে। ইরানের দাবি অনুযায়ী সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০০ জন নাগরিক। মিডল ইস্ট আইকে সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সংঘাত ইরানকে উপলব্ধি করিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা আছে। সেই দুর্বলতা কাটিয়ে উঠতেই চীন থেকে এই গুরুত্বপূর্ণ সরঞ্জাম আমদানি করা হয়েছে। ইরান সাধারণত নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে, তবে রাশিয়া থেকে মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কেনে। বর্তমানে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রাশিয়া থেকে সংগ্রহ করা, কিন্তু ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর এই প্রথমবার বাইরের কোনো দেশের কাছ থেকে এমন সরাসরি অস্ত্র সহায়তা পেল তেহরান। ১৩ থেকে ২৫ জুন পর্যন্ত সংঘাতে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এত বিপুল ক্ষয়ক্ষতি হয়তো রোধ করা সম্ভব হতো। চীনের এই সাম্প্রতিক সহযোগিতা শুধু প্রতিরক্ষা জোট নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাব নিকাশেরও ইঙ্গিত দেয়। এটি স্পষ্ট যে ইরানকে ঘিরে নতুন এক মিত্রতা গড়ে উঠছে, যেখানে অস্ত্র আর তেলের লেনদেনের আড়ালে বিরাজ করছে প্রতিপক্ষ শক্তিগুলোর নতুন সমীকরণ। তেল আবিবে ইরানের প্রতিশোধমূলক হামলার পর ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রচিত একটি গান বুম বুম তেল আবিব সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে গানটি ৫৫৭ মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়, যা বিশ্বজুড়ে মানুষের আবেগ ও প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। পার্স টুডের তথ্য অনুযায়ী এই গানের কথা ও বিষয়বস্তু দর্শকদের বিশেষভাবে নাড়া দিয়েছে। এতে ইসরায়েলের প্রতারণাপূর্ণ আচরণ, বেসামরিক নাগরিকদের উপর বর্বর হামলা এবং গাজার জনগণের উপর চালানো দমনপীড়নের কঠোর সমালোচনা করা হয়েছে। গানে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তোমার পুরো আকাশকে আলোকিত করুক এবং তুমি এখন চিৎকার করছো যে তুমি শিকার, অথচ পুরো বিশ্ব তোমার মিথ্যার সাক্ষী। এই গানের গীতিকারের ভাষ্য, ইসরায়েল তার মন্দ কাজের ফলাফল এখন নিজেই ভোগ করছে। গানটি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং নিপীড়িতদের অন্তরের ভাষাও। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, বুম বুম তেল আবিব একটি শক্তিশালী বার্তা বহন করে। এই গানে অন্যায়ের বিরুদ্ধে থাকা মানুষের আবেগ প্রতিফলিত হয়েছে। তেজ, সাহস এবং আশা একসঙ্গে মিশে গেছে। তবে এই জনপ্রিয়তার বিপরীতে গানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলি প্রোপাগান্ডা মেশিনের। গানের গায়ক ও প্রযোজক লুকাস গেজ
যিনি একজন আমেরিকান ইতালীয় নাগরিক, দাবি করেন ইসরায়েল এই গানটি ইন্টারনেট থেকে মুছে ফেলার চেষ্টা করছে। তিনি এক্সে বলেন, ইহুদিবাদীরা এই গানটি প্রায় পুরো ইন্টারনেট থেকেই সরিয়ে ফেলেছে। লুকাস গেজ আরও বলেন, আমেরিকান জনগণ চায় না আমাদের সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াক। ইরান কখনো আমাদের প্রেসিডেন্টদের হত্যা করেনি, আমাদের ভবন উড়িয়ে দেয়নি, আমাদের প্রযুক্তি বিক্রি করেনি বা আমাদের প্রতারণা করে যুদ্ধে নামায়নি। কিন্তু ইসরায়েল করেছে। এই গানকে ঘিরে সেন্সরশিপের ঘটনা নতুন নয়। এর আগে ইসরায়েলের গাজা নীতির সমালোচনাকারী লেখকদের বই নিষিদ্ধ ও সরিয়ে ফেলার মতো পদক্ষেপেও নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় নাটি আঙ্গবানের ফ্রম রিভার টু সি গ্রন্থটি। বইটি বিক্রির দায়ে একটি বইয়ের দোকানে হামলা চালানো হয় এবং মালিককে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এই ধরনের সাংস্কৃতিক দমনপীড়ন প্রমাণ করে শুধু অস্ত্র নয়, সাংস্কৃতিক প্রতিরোধও আজ ভয় পাওয়ার মতো শক্তি হয়ে উঠেছে নিপীড়কদের কাছে। আর বুম বুম তেল আবিব এখন সেই প্রতিরোধের প্রতীক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর দখলদার ইসরায়েল তাদের ভয়ঙ্কর গণহত্যা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭,৬০০ জনে পৌঁছেছে। এর মাঝে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানালেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরে ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহরে স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যমে এ খবর জানানো হয় বলে বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। কাটজ জানান, প্রথম পর্যায়ে আল মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার ২১ লাখ জনগণকে সেখানে স্থানান্তর করা হবে। প্রক্রিয়া ব্যাখ্যা করে কাটজ বলেন, শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানের মধ্য দিয়ে যেতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয়। শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে। তিনি আরও জানান, গাজাবাসীদের অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন তা বাস্তবায়নের জন্যও তিনি প্রস্তুত। যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিবাসন পরিকল্পনায় সমর্থন জানিয়ে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজের সময় বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশগুলো খুঁজে বের করতে যারা ফিলিস্তিনিদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চায় এবং আমরা কয়েকটি দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে যাচ্ছি। কাটজ জানান, পরিস্থিতি অনুকূল হলে ইসরায়েল ও হামাসের মধ্যে যে ৬০ দিনের যুদ্ধবিরতি আলোচনা চলছে তার সময়কালেই শিবির নির্মাণের কাজ শুরু হতে পারে। তবে জাতিসংঘ এর আগেই সতর্ক করে বলেছে, কোনো দখলীকৃত ভূখণ্ডের নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর বা বহিষ্কার আন্তর্জাতিক আইনে অনুমোদিত নয়। এ বিষয়ে এখনও ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাস কোনো মন্তব্য করেনি। We get a lot of bullshit thrown at us by Putin, for you want to know the truth. He's very nice all the time. ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেও ট্রাম্প এখনও কোনো কার্যকর শান্তি সমাধান আনতে পারেননি। পুতিনের সঙ্গে একাধিক সরাসরি যোগাযোগ ব্যর্থ হয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা এখনও স্থবির অবস্থায় রয়েছে। এবার রাশিয়ার বিরুদ্ধে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে মিথ্যা এবং প্রাণঘাতী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পুতিন সবসময় বন্ধুসুলভ ভান করেন কিন্তু তা শেষ পর্যন্ত অর্থহীন হয়ে পড়ে। তিনি রুশ ও ইউক্রেনীয় উভয় পক্ষের বহু মানুষ হত্যা করেছেন। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, পুতিনের আগ্রাসী ভূমিকায় যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে। যদিও প্রস্তাবিত দ্বিদলীয় নিষেধাজ্ঞার খসড়া বিল নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমরা কি একটু চমক রাখতে চাই না? এই মন্তব্যের আগে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পূর্বের হামলার প্রসঙ্গও টেনে আনেন। একই সাথে তিনি ইউক্রেনকে নতুন অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথাও জানান। প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে পাঠানো এই চালান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে পেন্টাগন সাম্প্রতিক অস্ত্র মজুদের ঘাটতির কারণে কিছু চালান সাময়িকভাবে স্থগিত রেখেছে বলে জানায়। অন্যদিকে ইউরোপের পক্ষ থেকে কূটনৈতিকভাবে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের জন্য টেকসই শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপ কখনোই ইউক্রেনকে একা ফেলবে না। যুদ্ধবিরতির জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা লড়াই চালিয়ে যাব। ফ্রান্স ও যুক্তরাজ্য ইচ্ছুক দেশগুলোর জোট হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান তিনি। এমন প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চালিয়েছে এক রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মঙ্গলবার রাতে রাশিয়া 728টি ড্রোন এবং 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা এখন পর্যন্ত এক রাতে সর্বোচ্চ হামলার ঘটনা। ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করে এর মধ্যে 718টি ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। এই হামলা মূলত ইউক্রেনের সামরিক স্থাপনা ও শহরগুলো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কোন এলাকায় আঘাত হেনেছে তার বিস্তারিত জানায়নি কিয়েভ। এ ধরনের সমন্বিত হামলা গত জুনেও ঘটেছিল। তখন এক রাতে রাশিয়া 477টি ড্রোন ও 60টি মিসাইল ব্যবহার করেছিল। সে সময় ইউক্রেন জানিয়েছিল তারা 249টি সফলভাবে ভূপাতিত করতে পেরেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এই বিপুল সংখ্যক ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক জ্যামার ও সাইবার পদ্ধতির মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা চলছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, রাশিয়া এখন যেখানেই জীবনের চিহ্ন পাচ্ছে সেখানেই আঘাত হানছে। এই যুদ্ধের দ্রুত সমাপ্তির আশা যে তৈরি হয়েছিল তা এই হামলায় চূর্ণ হয়ে গেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন আলোড়ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিওতে তার বিস্ফোরক স্বীকারোক্তি উঠে এসেছে, যেখানে তিনি সরাসরি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা চালালে মস্কোয় বোমা ফেলার হুমকি দিয়েছিলেন। একইভাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে হুঁশিয়ারি করেছিলেন যে তাইওয়ানে আগ্রাসন চালালে বেইজিংয়ের আকাশেও যুক্তরাষ্ট্রের বোমা পড়বে। সিএনএনের হাতে আসা অডিওতে শোনা যায় 2024 সালের নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে অনুদানদাতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি পুতিনকে সাফ জানিয়ে দিয়েছিলাম ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে আমি মস্কোতে বোমা ফেলব। সে বলেছিল আমাকে বিশ্বাস করে না, কিন্তু আমি জানি 10% হলেও সে ভয় পেয়ে গিয়েছিল। এতটুকুতেই থেমে থাকেননি ট্রাম্প। তিনি জানান শি জিনপিংকেও তাইওয়ান ইস্যুতে একই ধরনের ভয় ধরিয়ে দিয়েছিলেন। আমি বলেছিলাম যদি তুমি তাইওয়ানে হামলা করো তাহলে আমি বেইজিংয়ে বোমা মারব। ট্রাম্প বলেন, শি আমাকে পাগল ভেবেছিলেন। এই অডিও ক্লিপগুলো সংগ্রহ করেছেন জোশ ডসি, টাইলার পেজার এবং আইজাক আর্নডরফ নামের 3 সাংবাদিক। তাদের আসন্ন বই 2024-এ এসব কাহিনীর আরও বিস্তৃত বিবরণ রয়েছে। ট্রাম্পের পররাষ্ট্রনীতি যে কতটা আগ্রাসী ছিল সেটাই যেন স্পষ্ট হয়ে উঠেছে এই ফাঁস হওয়া কথোপকথনে। বিশেষজ্ঞরা বলছেন এই বক্তব্যে ট্রাম্পের সেই দিকটি প্রকাশ পেয়েছে যা সাধারণত জনসম্মুখে দেখা যায় না। শুধু রুশ বা চীনা প্রেসিডেন্টকে হুমকি নয়, অডিওতে শোনা যায় বিদেশি শিক্ষার্থীদের নিয়েও ট্রাম্পের কড়া অবস্থান। এক অনুদানদাতা উদ্বেগ প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিছু বিদেশি শিক্ষার্থী ভবিষ্যতে নিজ দেশে নেতৃত্বে আসতে পারে। জবাবে ট্রাম্প বলেন, আপনারা আমাকে জয়ী করলে এসব আন্দোলনকে আমি 25 থেকে 30 বছর পিছিয়ে দেব। ওদের দেশ থেকে বের করে দিলেই সব শান্ত হয়ে যাবে। ট্রাম্প দাবি করেন তার নেতৃত্বে থাকলে ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংকট দুটি রোধ করা সম্ভব হতো। যদিও বাস্তবে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন এমন কোনো বড় যুদ্ধ বন্ধ করতে পারেননি। আরও একটি তহবিল সভায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রিপাবলিকানদের তহবিল সংগ্রহে সমস্যা আছে, কারণ রাষ্ট্রের সুবিধাভোগীরা সবসময় ডেমোক্র্যাটিকদের পক্ষে ভোট দেয়। ট্রাম্পের অভিযোগ, সরকারি সহায়তা পাওয়া জনগণ এবং সংগঠিত গোষ্ঠীগুলো ডেমোক্র্যাটদের প্রচারে অর্থ দেয়, যার ফলে রিপাবলিকানদের দ্বিগুণ পরিশ্রম করে অনুদান তুলতে হয়। ইহুদি সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা ছিল, আমার ইহুদি বন্ধুদের বলবো, ইহুদি ভোটারদের রিপাবলিকানদের পক্ষে উদ্বুদ্ধ করুন। এই অডিও ফাঁসের পর ট্রাম্পের মন্তব্যগুলো মার্কিন ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমর্থকরা একে ট্রাম্পের দৃঢ় নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখলেও বিরোধীরা বলছেন এটি এক বিপজ্জনক এবং অস্থির কূটনীতির নমুনা। সময় বলবে এই স্বীকারোক্তিগুলোর রাজনৈতিক প্রভাব কতটা বিস্তৃত হবে।